আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টির ধারাবাহিক যে ক্লাস করছি তার আমরা আজকে পঞ্চম ক্লাসে চলে আসছি এবং আমরা আজকে এমন একটি টপিক পড়ব যে টপিকটির নাম হচ্ছে স্থূল সংকেত ও আণবিক সংকেত। আমি এই টপিক শুরু করার পূর্বে এই টপিক নিয়ে তিনটি মন্তব্য করতে চাই। প্রথম মন্তব্য হচ্ছে এটা অনেক সহজ। দ্বিতীয় মন্তব্য, ম্যাথগুলো একটু বড় হয়, ঠিক আছে। আর 3 নাম্বার মন্তব্য হচ্ছে পরীক্ষাতে অনেক বেশি আসে, মানে এই অঙ্কগুলা পরীক্ষাতে অনেক বেশি দেয়, অর্থাৎ সিকিউ এর জন্য এমসিকিউ দেয় বাট সিকিউ এ বেশি দেয়। হ্যাঁ, তাহলে আমরা 3টি মন্তব্য করলাম। প্রথমত, অঙ্কগুলো অনেক সহজ এবং অঙ্কগুলোর লেন্থ একটু তুলনামূলক অন্যান্য অঙ্কের থেকে বেশি হয় এবং পরীক্ষাতে অনেক বেশি আসে। তাহলে যেহেতু পরীক্ষাতে আসে এবং সহজ অঙ্ক, তাই দৈর্ঘ্য বড় হলেও অঙ্কের আমরা বিরক্ত হব না এবং সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে 3-4টা রয়েছে এই ষষ্ঠ অধ্যায়ে, তার মধ্যে একটা স্থূল সংকেত আণবিক সংকেতের টপিক। তো চলো আমরা স্থূল সংকেত আণবিক সংকেতের টপিক নিয়ে জেনে নেই যে আসলে স্থূল সংকেত আণবিক সংকেত কি। তো প্রথমে এখানে দেখো আমরা ডেফিনেশন দিয়েছি। এই ডেফিনেশনে বলা হচ্ছে কি, একটু মনোযোগ দিয়ে যদি আমরা সবাই খেয়াল করি, কোন যৌগে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত অনুপাতকে প্রতীক সহকারে সংক্ষেপে প্রকাশ করাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। অর্থাৎ ধরা যাক আমরা একটা উদাহরণ লিখছি। এই যৌগটির নাম আমরা সবাই হয়তো জানি, এই যৌগটির নাম অন্য কিছু নয়, গ্লুকোজ। ওকে, তো গ্লুকোজ জানি। এখন দেখবো এই গ্লুকোজে আসলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে। তো এখন এই কার্বন হাইড্রোজেন অক্সিজেনকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে 6-12-6 হবে। অর্থাৎ এই যৌগটিতে 3টি মাত্র মৌল থাকে। একটি মৌল কার্বন, দ্বিতীয় মৌল হাইড্রোজেন, তৃতীয় মৌল অক্সিজেন। এবং এই 3টি মৌলের মধ্যে কার্বন থাকে 6টি, হাইড্রোজেন থাকে 12টি, অক্সিজেন থাকে 6টি। এটা তার প্রকৃত অনুপাত। অর্থাৎ এই যৌগটা আমরা বলি না যে সংকেতের ইংরেজি নাম কি বলো? সংকেতের ইংরেজি নাম কিন্তু ফর্মুলা। তাহলে আমরা গ্লুকোজ নামক যে যৌগটি, বাস্তবে তোমরা সবাই গ্লুকোজ দেখছো, গ্লুকোজ দেখতে কিন্তু এরকম না। তাহলে এটাকে আমরা গ্লুকোজ বলি কেন? আমরা আসলে এখানে যেটা পড়তেছি এটা হচ্ছে গ্লুকোজের রাসায়নিক ফর্মুলা। অর্থাৎ একটা গ্লুকোজ অণুতে কি কি পরমাণু কোন অনুপাতে থাকবে তার একটা সূত্র বা ফর্মুলা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বাংলায় সংকেত বলি। ম্যাথে যেমন আমরা ফর্মুলা পড়ি, তেমন এটা একটা ফর্মুলা, যেখানে তোমাকে বলা হচ্ছে যে গ্লুকোজ অণুতে 3টি মৌল থাকবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যার অনুপাত হবে 6-12-6। তার মানে তুমি ম্যাথে যদি কোনো কিছুর অনুপাত পড়তা তখন তুমি শুধু সংখ্যাটা লিখে দিতা, কিন্তু তুমি যদি এখন কেমিস্ট্রিতে বলো 6-12-6, তাহলে আমরা কি বুঝবো? আমরা এই অনুপাতটা কার অনুপাত বুঝবো? তাই আমাদের কেমিস্ট্রিতে যদি কোনো পরমাণু সমূহের অনুপাত লিখতে হয় তখন অনুপাত লেখার জন্য মৌলের প্রতীক সহ লিখতে হয়। এটা হচ্ছে কেমিস্ট্রিতে সংকেত বা ফর্মুলা লেখার একটা কৌশল বা অ্যাপ্রোচ, যেখানে আমি 6-12-6 যে অনুপাতটা ব্যবহার করছি, এখানে কয়টি কার্বন, কয়টি হাইড্রোজেন এবং কয়টা অক্সিজেন সেটা প্রপারলি বোঝানোর জন্য অনুপাত ঠিকই লিখতে হবে পরমাণু সহ। তো যাই হোক, আমরা এই গ্লুকোজ যেই যৌগটি দেখছি, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে, তাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের প্রকৃত অনুপাত আছে 6-12 এবং 6। আমরা কোন যৌগে বিদ্যমান মৌলসমূহের প্রকৃত অনুপাতকে, এই দেখো প্রকৃত অনুপাতকে, কোন যৌগে বিদ্যমান মৌলসমূহের প্রকৃত অনুপাতকে যদি প্রতীক সহকারে সংক্ষেপে লিখি তাহলে যে সংকেতটি পাই এটা হচ্ছে আণবিক সংকেত। অর্থাৎ এই যৌগে বিদ্যমান যতগুলো মৌল আছে তার অ্যাকচুয়াল যে অনুপাত 6-12-6, এই অনুপাতটাকে আমরা বলছি প্রকৃত অনুপাত। এই প্রকৃত অনুপাত সহকারে বা এই প্রকৃত অনুপাতকে প্রতীক সহকারে লিখলে যে সংকেতটা পাওয়া যায় তাকে আমরা বলবো আণবিক সংকেত। নিশ্চয়ই ব্যাপারটি বুঝে যাওয়ার কথা। এবার আসো, নর্মালি আমরা কিন্তু কখনো ম্যাথে যদি কোনো অনুপাত লিখি তখন কখনো এইভাবে রাখি না। কোন একটা অনুপাত দেখলে যদি আমরা তাকে ছোট সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, আমরা ছোট সংখ্যা দিয়ে প্রকাশ করে দেই। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ 6-12-6, তাহলে 6-12-6, এই যে 6-12-6 দেখতে পাচ্ছ, সেটাকে আমরা 1-2-1
অর্থাৎ প্রত্যেকটা অনুপাতকে 6 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু এখানে একটা অনুপাত পেলাম, যে অনুপাতের আমরা নাম দিতে পারি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত। এখন মজার ব্যাপার, আমরা যখন কোনো যৌগে বিদ্যমান মৌলগুলার প্রকৃত অনুপাত ব্যবহার করে একটা সংকেত লিখলাম, তখন আমরা তার নাম দিলাম, এই যে এটা তার নাম দিলাম আণবিক সংকেত। আণবিক সংকেত, ওকে। যখন আমরা কোনো যৌগে বিদ্যমান মৌলগুলোর প্রকৃত অনুপাত ব্যবহার করে প্রতীক সহকারে একটা সংকেত লিখলাম, তখন আমরা নাম দিলাম তার আণবিক সংকেত। কিন্তু এই অনুপাতটাকে আমরা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত আকারে যখন লিখব, তখন যেটা হবে প্রতীক সহকারে লিখলে CH2O হবে, অর্থাৎ CH2O হবে। এটা কি? এটা হচ্ছে আমরা এই গ্লুকোজ যৌগে যে মৌলগুলো রয়েছে তার প্রকৃত অনুপাতকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লিখেছি, কিন্তু শুধু অনুপাতটা লিখলে তো হবে না, প্রতীক সহকারে লিখতে হবে, তাই প্রতীক সহকারে লিখেছি। এবং এজন্য আমরা যে এইখানে সংকেতটা পেয়েছি, এই সংকেতের নাম দিব আমরা স্থূল সংকেত। স্থূল সংকেত, স্থূল সংকেত। তাহলে চলো আমরা এখন খুব মনোযোগ সহকারে এই দুইটা ডেফিনেশন জেনে নেই এবং কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। আণবিক সংকেত কাকে বলে, স্থূল সংকেত কাকে বলে আমি বলছি, তোমরা নোট করে নিবে। কোনো যৌগে বিদ্যমান মৌলসমূহের প্রকৃত অনুপাতকে প্রতীক সহকারে সংক্ষেপে প্রকাশ করলে যে সংকেত পাওয়া যায় তাকে আণবিক সংকেত বলে। আমি আরেকবার বলছি, কোনো যৌগে বিদ্যমান মৌলসমূহের প্রকৃত অনুপাতকে প্রতীক সহকারে সংক্ষেপে প্রকাশ করলে যে সংকেত পাওয়া যায় তাকে আণবিক সংকেত বলে। এবং কোনো যৌগে বিদ্যমান মৌলসমূহের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাতকে প্রতীক সহকারে সংক্ষেপে প্রকাশ করলে যে সংকেত পাওয়া যায় তাকে স্থূল সংকেত বলে। নিশ্চয়ই আমার এই আলোচনা থেকে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই হয়তোবা স্থূল সংকেত এবং আণবিক সংকেত কাকে বলে এটা বুঝে গেছো। এইবার পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় একটা পড়া আসতে পরীক্ষায় যে স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য লিখো। 2 মার্কের অতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন না, এটা মাঝে মাঝে চলে আসে। তুমি এইটা নিশ্চয়ই এখন পারবা লিখতে, স্থূল সংকেত কাকে বলে এবং আণবিক সংকেত কাকে বলে, এর একটা পার্থক্য। তারপর বলবা এখানে মৌলসমূহের প্রকৃত অনুপাতকে নিয়ে কাজ করা হয় আণবিক সংকেতে, স্থূল সংকেতকে বলবা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত নিয়ে কাজ করা হয়। আণবিক সংকেতের একটা উদাহরণ দিবা, ওই যৌগের স্থূল সংকেতের একটা উদাহরণ দিবা। তারপর তুমি বলবা একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আণবিক সংকেত একাধিক যৌগের হয় না। হ্যাঁ, এরকমভাবে লেকচার সেটা আরও সুন্দর করে গুছিয়ে স্থূল সংকেত আণবিক সংকেতের পার্থক্য দেয়া আছে, তুমি একবার পড়লেই পারবা আমি আশা করছি। এইবার এখান থেকে 2 মার্কের বোর্ডে প্রায় কিছু কোশ্চেন আসে, এরকম 2টা কোশ্চেন আমরা তোমাদেরকে আজকে পড়াবো। যেই কোশ্চেন 2টা সচরাচর শিক্ষার্থীরা বুঝতে পারে, কিন্তু কিভাবে সে গুছিয়ে লিখবে, শব্দ চয়নটা কি হওয়া উচিত সেটা তারা বোঝে না। তো চলো আমরা একটু দেখি, কোশ্চেনটা আগে দেখি। তো ফার্স্টেই আমরা যেটা দেখবো, বলছে দেখাও যে একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। বলা হচ্ছে যে একটা স্থূল সংকেত একাধিক যৌগের হইতে পারে। হ্যাঁ, তো সেটা কিভাবে হইতে পারে, এটা হচ্ছে কোশ্চেন, তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। তো এখানে আমি বলছি উত্তরের মূল কথা, মানে আমি মূল কনসেপ্টটা তোমাকে বুঝাই দিব, তুমি কি করবা, তুমি হচ্ছে এটাকে গুছিয়ে লিখবা। তো বলা হচ্ছে একাধিক যৌগে বিদ্যমান মৌলসমূহের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত একই হলে একই স্থূল সংকেত একাধিক যৌগের হইতে পারে। আচ্ছা, নিশ্চয়ই প্রথমবার বলা মাত্রই বেশিরভাগ শিক্ষার্থী এই বিষয়টা বুঝবা না। তো চলো আমরা একটা চমৎকার উদাহরণ দিয়ে তোমাদেরকে এই বিষয়টা বুঝাই, তারপর উত্তরের মূল কথাটা আবার দেখে নেই। দেখো এখানে লিখে দেওয়া আছে এই যৌগের নাম হচ্ছে বেনজিন। বেনজিনের গঠন কি, প্রকৃত সংকেতটা কি, C6H6। আরটা হচ্ছে ইথাইন, যার অপর নাম অ্যাসিটিলিন বলি আমরা, ইথাইন বা অ্যাসিটিলিন, যেটাকে আমরা সংক্ষেপে বলি C2H2। এটা তার ফর্মুলা, আণবিক সংকেত, যেটা প্রকৃত সংকেত, রাইট? আচ্ছা, এখন দেখো এখানে লিখে দেওয়া আছে যে এই C6H6 এই যৌগটার C/H এর প্রকৃত অনুপাত 6/6 এবং ক্ষুদ্রতম অনুপাত হচ্ছে 1:1। দেখো প্রকৃত অনুপাত 6/6 আর ক্ষুদ্রতম অনুপাত, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত হচ্ছে 1:1। এইখানে দেখো প্রকৃত অনুপাত 2:2, এই যে C2H2 প্রকৃত অনুপাত 2:2। কিন্তু এখানকার প্রকৃত অনুপাত 6/6, এখানকার প্রকৃত অনুপাত 2:2, কিন্তু এটাকে
ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে গিয়ে এটা 1:1 হয়ে গেছে, এটাকেও ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে গিয়েও 1:1 হয়ে গিয়েছে। অর্থাৎ এদের প্রকৃত অনুপাত এক নয়, কিন্তু উভয়কে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে গিয়ে উভয়ের অনুপাত 1:1 হয়ে গিয়েছে। তার মানে আমরা এখন বলতে পারি যে এখানে যে দুইটা যৌগ আছে, একটা বেনজিন এবং একটা ইথাইন, এই দুইটা যৌগের কিন্তু স্থূল সংকেত CH, যেটা এরও হয়, যেটা এরও হয়। তার মানে আমরা বলতে পারি যদি কোনো যৌগে বিদ্যমান মৌলসমূহের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত একই হয়, যদি দুটি যৌগে বিদ্যমান মৌলসমূহের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত একই হয়, তবে একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। এই কথাটাই আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো। দেখো খুব ভালো করে, উত্তরের মূল কথা কি, একাধিক যৌগে বিদ্যমান মৌলসমূহের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত একই হলে একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। এই মূল কথাটা লিখে আমরা যদি এই উদাহরণটা ব্যবহার করতে পারি, যেমন বেনজিন এবং ইথাইন দুইটার আণবিক সংকেত আলাদা, কিন্তু তাদের প্রকৃত অনুপাতকে ক্ষুদ্রতম করার জন্য আমরা যখন ভাগ করি তখন দুইটার ক্ষুদ্রতম অনুপাতকে আমরা একই দেখতে পাই, আর তাই একই স্থূল সংকেত একাধিক যৌগের হয়। নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন দেখব। এখানে বলছে দেখাও যে কোন কোন যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই। তো আমরা চিন্তা করে দেখি যে কাদের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই। খেয়াল করি, আমরা একটা উদাহরণ দেখি আগে। যেমন দেখো এখানে তুমি সালফিউরিক অ্যাসিড দেখতে পাচ্ছ, H2SO4, রাইট? এখন H2SO4 এ হাইড্রোজেন, সালফার, অক্সিজেনের প্রকৃত অনুপাত হচ্ছে 2:1:2। এখন আমরা যে এই যে হাইড্রোজেন অনুপাত, সালফার অনুপাত, অক্সিজেন দেখতে পাচ্ছি যেটা 2:1:4, এই অনুপাতকে ভাগ করতে গেলে ভগ্নাংশ হয়ে যায়। তুমি এর কি দিয়ে ভাগ করবা? এর ভাগ করতে গেলে ক্ষুদ্রতম হয় ঠিকই, কিন্তু ভগ্নাংশ হয়ে যায়। আমরা কি ক্ষুদ্রতম করতে গিয়ে ভগ্নাংশ বানাবো? আমাদের কিন্তু তা করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে সালফিউরিক অ্যাসিডের যেই মৌলগুলো রয়েছে তার যেটা প্রকৃত অনুপাত তাকে আর ছোট করা যায় না, মানে প্রকৃত অনুপাত যেটা ওটাই ক্ষুদ্রতম অনুপাত। তাহলে প্রকৃত অনুপাত যেটা ওটাই যদি ক্ষুদ্রতম অনুপাত হয়, তাহলে ওই যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি হবে? একই হবে। আরও একটা উদাহরণ এখানে ব্যবহার করা হয়েছে, দেখো অ্যামোনিয়া, নাইট্রোজেন অনুপাত হাইড্রোজেন 1:3, তার প্রকৃত অনুপাত। একে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে যাই তাহলে সেটা ভগ্নাংশ হয়ে যাবে, তাই আর ভাগ করা যাবে না। তাই আমরা বলতে পারি এটা প্রকৃত অনুপাত, আবার আমরা বলতে পারি এটা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো। আমি আবার যদি তোমাদেরকে উত্তরের মূল কথা বুঝিয়ে দেই যে যেসব যৌগে বিদ্যমান মৌলসমূহের প্রকৃত অনুপাত তার ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত, তার স্থূল সংকেত আণবিক সংকেত কি? একই। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে কোন কোন যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হয়। কখন কোন কোন যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হয়? যখন ওই যৌগে বিদ্যমান মৌলগুলোর প্রকৃত অনুপাতটাই ক্ষুদ্রতম অনুপাত হয়, তখন একই যৌগের স্থূল সংকেত আণবিক সংকেত একই হয়। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার। আমরা তোমাদেরকে স্থূল সংকেত আণবিক সংকেত সম্পর্কে বেশ কিছু আইডিয়া দিলাম, এবং এই পর্যায়ে আমরা তোমাদের সাথে কিভাবে স্থূল সংকেত আণবিক সংকেতের অনেক বড় বড় পরীক্ষায় কমন উপযোগী সহজ ম্যাথগুলো করব তার কিছু নিয়ম আমরা তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের বোর্ড বইয়ে এই নিয়মগুলো লিখে দেওয়া আছে। তারপর আমি বেশ কিছু অঙ্ক তোমাকে এখানে করে দেখাবো। আমি আশা করছি সেই অঙ্কগুলো করে দেখার মাধ্যমে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা। প্রথমে দেখো লিখে দেওয়া আছে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। অর্থাৎ আমরা এর আগের ক্লাসে প্রত্যেকটা যৌগে মৌলগুলোর শতকরা সংযুক্তি পড়েছিলাম, এবং ওই শতকরা সংযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে এখন প্রথমে স্থূল সংকেত এবং পরে আণবিক সংকেত বের করতে পারি তা আমরা দেখব। এই ধাপগুলা বা এই নিয়মগুলা পরীক্ষায় অঙ্কের মধ্যে লেখার দরকার নাই, জাস্ট এখানে কি কাজগুলো করছো সেটা তুমি দেখবা। ওকে, তো প্রথমে আমরা দেখব ধাপ 1। বলা হচ্ছে মৌলসমূহের শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ অঙ্কের মধ্যে মৌলগুলো শতকরা সংযুক্তি দেয়া থাকবে, তাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ যার শতকরা সংযুক্তি তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো আমরা দেখে নেই, একটা করে উদাহরণ দেখি। ওকে, আমরা প্রত্যেকটা নিয়ম পড়ে ফেলি, তারপর উদাহরণ দেখব। ধাপ 2, ভাগফলগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য, অর্থাৎ অঙ্কে যে শতকরা পরিমাণগুলো মৌলের দেয়া থাকবে তাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। ভাগ করার পর যে ভাগফলটা পাবা সেই ভাগফলটা বেশিরভাগ সময়ই
পূর্ণ সংখ্যা হবে না। কিন্তু আমাদের স্থূল সংকেত বের করতে হলে আমাদের এমন একটা মান দরকার যেটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা যে ভাগফলগুলো পাবো এই ভাগফলগুলোর মধ্যে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল তা দিয়ে সব ভাগফলকে ভাগ করব। দেখো এই কথাটা লিখে দেওয়া আছে যে ভাগফলগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য ভাগফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা তা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা প্রথম ধাপে যে ভাগফল পাবো এগুলো পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। যেই সংখ্যাগুলা পূর্ণ সংখ্যা হবে না তাদেরকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য ওদের মধ্যে সবচাইতে ছোট সংখ্যা যেটা তা দিয়ে আমি সব ভাগফলকে ভাগ করে দিব। ধাপ 3 বলছে মৌল সময়ের প্রতীকের নিচে ডান পাশে পূর্ণ সংখ্যা বসিয়ে দিলে স্থূল সংকেত হবে। ধাপ 2 এ আমরা যে পূর্ণ সংখ্যাগুলো পাবো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা সেটাকে প্রতীক সহকারে লিখে দিলে এটা স্থূল সংকেত হয়ে যাবে, এটা বলতেছে। আর ধাপ 4 এ গিয়ে বলছে মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে 1 থাকলে, মানে কোথাও যদি অনুপাত 1 হয় সেটা মৌলের প্রতীকের সাথে লেখার কোনো প্রয়োজন নেই। এটা ছিল আমরা স্থূল সংকেত পেয়ে গেলাম। এখন আমরা পড়বো স্থূল সংকেত থেকে আণবিক সংকেত কিভাবে পাবো। তো বলছে তুমি এটা করার জন্য প্রথমে লিখবা ধরি আণবিক সংকেত ইকুয়াল ওই যে স্থূল সংকেতটা পাবা ঘিরে তাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে নিচে একটা এন দিবা। অর্থাৎ তুমি প্রথম স্টেপে যেই স্থূল সংকেতটা পেলা তাকে ঘিরে তুমি এন লিখবা এবং বলবা ধরি আণবিক সংকেত ইকুয়াল স্থূল সংকেত নিচে এন। এরপর এন এর মান বের করবা। খুবই ভালো কথা। এন এর মান কিভাবে বের করব? এন এর মান বের করব যৌগের আণবিক ভর, অর্থাৎ যেটা অঙ্কে দেয়া থাকবে যৌগের আণবিক ভর ভাগ এখানে যে স্থূল সংকেতটা পাইলা, যেই স্থূল সংকেতটা পাও যে অঙ্কের ক্ষেত্রে সেটাকে তার ভরকে তুমি আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দিয়ে ভাগ করবা। আসলে আমরা এতক্ষণ নিয়মগুলা পড়লাম, কিন্তু আমি মনে করি নিয়মগুলো পড়ার পর হয়তোবা তোমরা সবাই অঙ্ক করার মেথডটা ক্লিয়ার হতে পারো নাই, না হওয়াটাই স্বাভাবিক। আবার কেউ কেউ হতেও পারো। আমরা একটা উদাহরণ দেখলে তোমাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমরা স্থূল সংকেত আণবিক সংকেত বিষয়ে গাণিতিক সমস্যা দেখব। প্রথমে আমরা একটা কোশ্চেন দেখব। প্রথমে কোশ্চেন দেব। কোশ্চেনটা কি? একটি যৌগের শতকরা সংযুক্তি কার্বন ইকুয়াল 40%, হাইড্রোজেন ইকুয়াল এত % এবং অক্সিজেন ইকুয়াল এত %। অর্থাৎ কোন একটা যৌগ, কোন যৌগ আমরা জানি না, এই যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটার শতকরা পরিমাণ দেয়া আছে। ভালো কথা। বলছে যৌগটির আণবিক ভর 80 হলে, মানে যে যৌগ নিয়ে কথা বলা হচ্ছে তার আণবিক ভর হচ্ছে 80, তাহলে তুমি আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত চাচ্ছে, তো প্রথমে তো আণবিক সংকেত পাওয়া যায় না, প্রথমে পেতে হয় কি স্থূল সংকেত। স্থূল সংকেত পাওয়ার পর আণবিক সংকেত পাইতে হবে। তো ভালো কথা, আমরা এখন কি করব দেখো অঙ্কটা কিভাবে করা হলো। নিয়ম অনুযায়ী আমাদের নিয়মের ধাপ অনেক কি বলছে যে প্রত্যেকের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে অঙ্কটাতে আমরা লিখব দেয়া আছে এর শতকরা সংযুক্তি এত, হাইড্রোজেনের এত, অক্সিজেনের এত। ভেরি গুড, যা দেয়া আছে তা আমরা লিখলাম। এরপর কি বলে শোনো মন দিয়ে, সেটা হচ্ছে প্রদত্ত শতকরা সংযুক্তি সমূহকে পরমাণু নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। মানে যা করব ঠিক ওই বর্ণনাটা এখানে লিখবো। তো এখানে কার্বন দেখো 40% ছিল, এই 40 কে আমরা 12 দিয়ে ভাগ করলাম। কেন 12 দিয়ে ভাগ করলাম? কারণ 12 হচ্ছে কার্বনের পারমাণবিক ভর। হাইড্রোজেনকে আমরা ভাগ করলাম 1 দিয়ে, হাইড্রোজেনের পার্সেন্টেজকে, কারণ ওর পারমাণবিক ভর 1। আর অক্সিজেনের পার্সেন্টেজ যেটা দেয়া আছে তাকে আমরা 16 দিয়ে ভাগ করলাম, কারণ অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 16। এখন আমরা এই তিনটা যে ভাগফল পেলাম সেটার কোনোটাই কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কোশ্চেন হচ্ছে, বা আমরা এর আগেও জানি যে পূর্ণ সংখ্যা ছাড়া হবে না, আর আমরা এটাও জানি যে প্রথমবার ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না। তাই আমরা কি করব, এখানে যে তিনটা ভাগফল পেলাম এই ভাগফলের মধ্যে সবচেয়ে ছোট যে ভাগফল, অর্থাৎ ধরো 3.33 আর 3.3 একই কথা, যদিও এই 3.33 যে ছোট ভাগফল, এই ভাগফল দ্বারা প্রত্যেকটা ভাগফলকে আবার ভাগ করব। তো খুবই ভালো কথা। এই ভাগফলের মধ্যে সব থেকে ছোট যেটা কার্বন 3.33 ভাগ 3.33 আমরা পেয়েছি 1, এখানে পেয়েছি 2 আর এখানে পেয়েছি 1। হয়তো এইটা 2 না হয়ে 2 এর খুবই কাছে পেতে পারি। ওইটা ধরো দশমিকের পরে সামান্য একটু কম বেশিকে আমরা পূর্ণ সংখ্যা ধরে নিব, সামান্য যদি কম বেশি হয়। কিন্তু যদি কম বেশি 0.5 হয়, মনে করো 1.5 পাইছো, তাহলে 1.5 কে তুমি 1 ধরবা না 2 ধরবা? তুমি 1ও ধরতে পারবে না, 2ও ধরতে পারবে না। কিন্তু পাইছো 1.99, 1.98, তখন তুমি বুঝছো যে ভাগ করতে গিয়ে একটু ফ্র্যাকশন চলে আসছে, কিন্তু ফাইনালি আমি ওটাকে 2 ধরে নিতে পারবো। ওকে, আচ্ছা। বলছে যৌগের স্থূল সংকেত
দেখো তুমি খেয়াল করো, এখানে কার্বন পাইলা একটা, হাইড্রোজেন পাইলা দুইটা, আর অক্সিজেন পাইলা একটা। তাহলে তুমি যা পাইলা, যে নাম্বারগুলো পেলা, সেগুলোকে প্রতীক সহকারে লিখে দিলেই তো সেটা কি হয়ে গেল, স্থূল সংকেত হয়ে গেল, তাই না? এইবার আসো, বলছে ধরি স্থূল সংকেতের আণবিক সংকেত। অর্থাৎ আমরা স্থূল সংকেত যেটা পেলাম সেটা আণবিক সংকেত হচ্ছে, এই স্থূল সংকেতের পরে আমরা ব্র্যাকেটে ছোট করে এন দিয়ে দিব। ভালো কথা। বলছে দেয়া আছে আণবিক ভর 180, এই আণবিক ভর 180, এটা অঙ্কের মধ্যেই দেয়া আছে। তাহলে এখন আমাদের আণবিক সংকেত বের করতে হলে দরকার হচ্ছে এই এন এর মানটা। হ্যাঁ, এন এর মানটা দরকার। এন এর মান বের করার জন্য আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র পড়লাম যে এন ইকুয়াল যোগের আণবিক ভর, অর্থাৎ যেটা অঙ্কে দেয়া থাকবে, ভাগ হচ্ছে আমরা যে স্থূল সংকেতটা পেলাম তার ভর। তাহলে চলো আমরা কিভাবে এন এর মান বের করব, খেয়াল করো। এই যে বলছে স্থূল সংকেতের আণবিক ভর, অর্থাৎ আমরা যেই আণবিক ভরটা পেলাম কিছুক্ষণ আগে, যে আণবিক ভরটা পেলাম, এই যে দেখো স্থূল সংকেত যেটা পেলাম CH2O, এই স্থূল সংকেতের যে আণবিক ভর, অর্থাৎ এই যে দেখো এখানে 12 যোগ 2 যোগ 16, আণবিক ভর পেলাম 30। তাহলে এন এর মান বের করতে চাই আমরা, এন এর মান বের করতে চাই। তাহলে প্রকৃত আণবিক ভর ভাগ স্থূল সংকেতের আণবিক ভর, অর্থাৎ 180 ভাগ 30, পাইলাম হলো 6। তাহলে ধরি আণবিক সংকেত CH2N, এবার এন এর জায়গায় বসবে কত, 6, আর এন এর জায়গায় যখন 6 বসবে, এই 6 যখন এর পুরোটা মৌলের সাথে গুণ করব, তখন এটা 6 12 6, অর্থাৎ আমরা আণবিক সংকেত পেয়ে গেলাম গ্লুকোজের। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা চাইলে আমি তোমাদেরকে আরো একবার ব্রিফ করতে পারি। দেখো প্রথম কাজ কি করলাম আমি একবার ব্রিফ করে দিচ্ছি। এখানে শতকরা পরিমাণ দেয়া আছে প্রত্যেকটা মৌলের, আমি লিখলাম দেয়া আছে এটা শতকরা পরিমাণ এত, এটা এত, এটা এত। ভালো কথা। দ্বিতীয় ধাপে প্রত্যেকের শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করলাম, ভাগ করলাম। সেই কথাটা এখানে লিখে দিলাম। ভাগ করতে গিয়ে আমরা যে ভাগফলগুলো পেলাম তা নিশ্চয়ই পূর্ণ সংখ্যা হবে না, তাই এই যেই ভাগফলগুলো পেলাম যেটা পূর্ণ সংখ্যা হলো না, তাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য কি করতে হবে, আমাদের এই ভাগফলগুলোর মধ্যে যেটা সবচাইতে ছোট ভাগফল তা দিয়ে সবাইকে আবার ভাগ করতে হবে। খুবই ভালো কথা। আমরা সবচাইতে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সবাইকে আবার কি করলাম, ভাগ করলাম। ভাগ করে আমরা পূর্ণ সংখ্যা পেলাম। এবার যে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, যেহেতু ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে এই পূর্ণ সংখ্যাটি পেয়েছি, তার মানে আমরা ধরে নিয়েছি এই অনুপাতটা হচ্ছে ক্ষুদ্রতম অনুপাত, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত। আর ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাতকে যদি প্রতীক সহকারে লিখে দেই, এই যে 1 2 1, তখনই আমরা পাচ্ছি এটা স্থূল সংকেত। খুবই ভালো কথা। তাহলে ধরি স্থূল সংকেতের আণবিক সংকেত কি হবে, এই যে স্থূল সংকেতকে ঘিরে আমরা নিচে একটা এন দিয়ে দিব। এবার দেয়া আছে আণবিক ভর 180, এটা আমাদের কোনো হাত নেই, এটা অঙ্কেই দেয়া থাকবে, তাই না? আচ্ছা, এবার এন এর মান বের করতে হবে। এন এর মান কিভাবে বের করা যায়, প্রকৃত আণবিক ভর যেটা অঙ্কে দেয়া থাকবে আর স্থূল সংকেত থেকে যে ভরটা পাওয়া যাবে এদের ডিভাইডেড করতে হবে, অর্থাৎ 180 ভাগ 30। আমরা 6 পেয়ে গেলাম বা 6 পেয়ে গেলাম, এটা হচ্ছে এন এর মান। এখন আমি যে কিছুক্ষণ আগে আণবিক সংকেত ইকুয়াল স্থূল সংকেত নিচে এন ধরে রেখেছি, ওই এন এর জায়গায় 6 বসায় দিব। 6 বসানোর পর 6টা গুণ করলে আমরা আণবিক সংকেত পেয়ে যাব। নিশ্চয়ই আমরা অনেক বড়, সহজ এবং পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কটি সবাই বুঝে গিয়েছি। কতটুকু বুঝেছো কমেন্টে তোমরা জানাবা কিন্তু, তাহলে পরবর্তী ভিডিও করতে আমাদের অনেক সুবিধা হবে। আমরা আমাদের নিজেদেরকে এই টাইপের অঙ্কে আরো পরিপক্ক করার জন্য আমাদের লেকচার বুকে থাকা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ককে আমরা উদাহরণ আকারে, প্র্যাকটিস আকারে দেখে নিব। যেমন এর আগে তোমরা যে অঙ্কটি করলে সেটিও আমাদের লেকচার বুকে রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখন আমরা যে অঙ্কটি দেখব এটা একটা বোর্ড কোশ্চেন, এটা আমাদের লেকচার বুকের 97 নম্বর অঙ্ক। তো দেখো এখানে কি বলে, বলছে এ একটি হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন আবার কি? হাইড্রোকার্বন মানে যে যৌগে কার্বন ও হাইড্রোজেন থাকে তাকে আমরা হাইড্রোকার্বন বলি। যে যৌগে কার্বন ও হাইড্রোজেন থাকে তাকে আমরা হাইড্রোকার্বন বলি। যার কার্বনের সংযুক্তি হচ্ছে 92.31% এবং এর আণবিক ভর 26। এই যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা, অর্থাৎ তোমার মনে এখন প্রশ্ন জাগবে যে আচ্ছা, আমি তো আণবিক সংকেত নির্ণয় করতে পারি, কিন্তু এই যৌগে তো মাত্র একটা পরমাণুর পার্সেন্টেজ দেয়া আছে, আমি একটা পার্সেন্টেজ দিয়ে কিভাবে আণবিক সংকেত বের করব? তো দেখো আসলে তারা তোমাকে ইঙ্গিত দিয়েছে। ক্লাস 10 এর স্টুডেন্ট হলে সহজে বুঝতে পারতে হাইড্রোকার্বন কি, 9 এর স্টুডেন্ট হলে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি এখন যে যৌগে কার্বন ও হাইড্রোজেন থাকবে তাকে আমরা হাইড্রোকার্বন বলবো। আমাদের অঙ্কে যেহেতু হাইড্রোকার্বন দেয়া আছে, অর্থাৎ এই যৌগে শুধুমাত্র
কার্বন আর হাইড্রোজেনই থাকবে। তাহলে এখন চিন্তা করো, কার্বন ইকুয়াল 92.31%। এখন হাইড্রোজেন তো দেয়া নাই, কিন্তু বলছে হাইড্রোকার্বন, আমরা বুঝে নিয়েছি এখানে হাইড্রোজেনও থাকবে। তাহলে অর্থাৎ যেহেতু এখানে দুইটা মৌল থাকবে, আমরা মনে রাখবো শতকরা সংযুক্তির যোগফল অল টাইম 100 হবে। তাহলে 100 মাইনাস 92.31%, তাহলে কত হবে 100 মাইনাস 92.31%, অর্থাৎ 100 মাইনাস 92.31, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 7.69% হবে। তাহলে নিশ্চয়ই তোমাকে এখন এই অঙ্ক আর করে দিতে হবে না, বাকিটুকু তুমি করতে পারবা, অর্থাৎ আগের অঙ্কের নিয়মে করতে পারবা। ওকে, আমি তোমাদেরকে এই হিন্টসটা দিয়ে দিলাম অঙ্ক করার জন্য। এইবার আসো হচ্ছে আমরা কি করতে পারি, একই নিয়ম। ওকে, একই নিয়ম দেখে আমরা অঙ্কগুলো দেখালাম না, এবার দেখো 99 নাম্বার অঙ্কে কি প্রবলেম হতে পারে এবং আমরা অঙ্কটা আদৌ করতে পারবো কিনা। তো খেয়াল করি, আমরা বলা হচ্ছে যে এত ঘনত্ব বিশিষ্ট একটি হাইড্রোকার্বন যৌগে কার্বনের শতকরা সংযুক্তি এত %। আচ্ছা, এর আগে তো বুঝে গেলাম যে হাইড্রোকার্বন মানে কার্বন ও হাইড্রোজেন থাকবে, হাইড্রোকার্বন মানে কার্বন ও হাইড্রোজেন থাকবে। আর যেহেতু এখানে কার্বনের সংযুক্তি দিয়েছে, হাইড্রোজেন দেয় নাই, তো কোনো অসুবিধা নেই, আমরা 100 থেকে এটা বাদ দিয়ে হাইড্রোজেনটা বের করতে পারবো। আচ্ছা, তো যাই হোক, এই অঙ্কের একটা প্রবলেম সলভ হইলো যে হাইড্রোজেনের পার্সেন্টেজ দেয়া নাই, কিন্তু বলেছে হাইড্রোকার্বন, তো কার্বন দেয়া আছে, 100 থেকে বাদ দিলে আমরা হাইড্রোজেনটা বের করতে পারবো। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, তারা আমাদের কাছে আণবিক সংকেত চাই, কিন্তু আণবিক ভর দেয় নাই। তো আণবিক ভর যেহেতু দেয় নাই, আমাদেরকে আণবিক ভর বের করতে হবে। তো কি দিছে, আবার অঙ্কের মধ্যে ঘনত্ব দিয়ে দিছে। আমরা জানি যে ঘনত্ব ডি ইকুয়াল এম ভাগ ভি। এম হচ্ছে মোলার ভর, হ্যাঁ, এম হচ্ছে মোলার ভর, আর যার একক হচ্ছে গ্রাম পার মোল, ওকে। আর ভি হচ্ছে মোলার আয়তন, এইটার একক মানে এটার মান তো জানো তোমরা 22.4 লিটার। ওকে, আচ্ছা, যাই হোক, এখন আমাদের ঘনত্ব যেহেতু দেয়া আছে, এখান থেকে মোলার ভর বের করতে পারবো। মোলার ভর যখন বের করবো 1.875 গুণ 22.4। ক্যালকুলেটরে যদি আমরা এটা হিসাব করি যে 1.875 গুণ 22.4, তাহলে এটা আসছে 42, রাইট? তো 42 গ্রাম বলবো আমরা, 42 গ্রাম বলবো, কারণ আমরা এম কে মোলার ভর বলেছে। দিয়ে পরে আমরা বলবো যে অতএব আণবিক ভর ইকুয়াল 42। যখন আমি এটাকে মোলার ভর বলবো তখন গ্রাম দিব, কিন্তু যখন আমি বলবো এটা আণবিক ভর, তখন 42 এর পরে কোনো গ্রাম ব্যবহার করা যাবে না। নিশ্চয়ই তোমরা আমার কথা বুঝতে পেরেছো। এখন নিশ্চয়ই এই হাইড্রোকার্বনে কার্বন দেয়া আছে, তোমরা হাইড্রোজেনটাও বের করতে পারবা এখন, এর আগের অঙ্কের মতো করে পারবা নিশ্চয়ই। যদিও তোমরা এটা পারবে, তবে আমরা এই অঙ্কের উদাহরণটা পুরোপুরি তোমাদেরকে দেখাতে চাই। তাহলে কিভাবে দেখাবো, দেখো ভালো করে। কার্বন দেয়া আছে কত অঙ্কের মধ্যে 85.17, এই যে 85.17%, আর হাইড্রোজেন আমরা বের করব 100 মাইনাস হচ্ছে 85.17%, তাহলে কত হবে উত্তর, এই যে 100 মাইনাস হচ্ছে 85.17, এই যে 14.83%। তাহলে আমি সংক্ষেপে করছি, কথাগুলো লিখছি না, যে প্রত্যেকের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই, এই কথাটা আমরা লিখবো, প্রত্যেকের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে কার্বন 85.17 ভাগ 12, তাহলে 85.17 ভাগ 12 কার্বনের পার্সেন্টেজ, তাহলে 7.09। হ্যাঁ, এরপর হাইড্রোজেন, তো এটা 1, এই যে 14.83 ভাগ 1, তার মানে এটা 14.83%ই হবে। এখন এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট ভাগফল, তাকে দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে কার্বনকে যদি ভাগ করি 7.09 ভাগ 7.09ই আসবে, মানে 1 আসবে। আর হাইড্রোজেনকে যদি আমরা ভাগ করি তাহলে 14.83 ভাগ 7.09, তাহলে 14.3 ভাগ 7.09, এটা উত্তর আসবে 2.09। যেহেতু 2.09, মানে আমরা পরের লাইনে প্রায় সমান 2 লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম কার্বন অনুপাত হাইড্রোজেন ইকুয়াল 1:2।
কার্বন অনুপাত হাইড্রোজেন পেলাম 1:2, অর্থাৎ এইটা হচ্ছে তার স্থূল সংকেত, অর্থাৎ এখানে তার স্থূল সংকেত হচ্ছে CH2, এটা তার স্থূল সংকেত। ওকে, এটা পেলাম তার আমরা স্থূল সংকেত। কি সংকেত পেলাম? স্থূল সংকেত। এই স্থূল সংকেত পেলাম CH2। এইবার আমাদের কাজ হচ্ছে স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেত বের করা যায়। তাহলে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করার নিয়ম হচ্ছে আমাদের, আমরা কি করব, লিখব ধরি আণবিক সংকেত ইকুয়াল, হ্যাঁ, আণবিক সংকেত ইকুয়াল এই যে CH2, দেন এখানে n লিখব। ওকে, আচ্ছা, এরপর n ইকুয়াল আমরা কি জানি, প্রকৃত আণবিক ভর। ওই সূত্রটা বাংলায় আগে লিখবো, আমরা ওই সূত্রটা আমরা আগে বাংলায় লিখবো। হ্যাঁ, বাংলায় লেখার পর আমরা তারপর মান বসাবো। তা আমি ভিডিও ছোট করার জন্য সংক্ষেপে লিখছি, প্রকৃত আণবিক ভর যেটা অঙ্কে দেয়া আছে অথবা আমরা বের করছিলাম, এই যে ঘনত্বের মান থেকে আমরা আণবিক ভর বের করেছিলাম 42 বের করেছিলাম। এবার এখানে যে স্থূল সংকেত পাইছো তুমি, এই যে CH2, এই আণবিক ভর কত খেয়াল করো, এটা হচ্ছে 12 যোগ 1 গুণ 2, অর্থাৎ তুমি পাচ্ছ 14। তাহলে এই 42 যেটা প্রকৃত আণবিক ভর, তাকে তুমি 14 দ্বারা ভাগ করছো, দ্যাট মিন্স তুমি এখানে পাচ্ছ 3। তাহলে অতএব আণবিক সংকেত ইকুয়াল CH2, যেখানে n বসিয়েছিলা এখন সেইখানে তুমি বসাবা 3, অর্থাৎ C3H6, এটা হচ্ছে তার আণবিক সংকেত। নিশ্চয়ই পুরো অঙ্কের প্রসিডিউরটা আমি দেখিয়েছি, লিখে অঙ্কগুলো করবা। অঙ্কগুলো একটু বড় বাট অনেক বেশি সহজ। আমরা এবার আমাদের লেকচার বুকের 100 নম্বর অঙ্কটি দেখব, যেটা অলরেডি বোর্ড পরীক্ষায় সিলেট বোর্ড 2020-এ আসছে। দেখো, এই অঙ্কটিতে বলা হচ্ছে 17.24% হাইড্রোজেন দ্বারা গঠিত একটি হাইড্রোকার্বন, অর্থাৎ যেখানে কার্বন ও হাইড্রোজেন আছে, উক্ত যৌগে 5টি অণুর ভর এত। ভালো কথা। তো দেখো, চাই এই যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কে তোমাকে দুইটা বিষয় ভাবতে হবে, যেখানে হাইড্রোকার্বন কিন্তু একটার পার্সেন্টেজ দেয়া আছে, শুধু হাইড্রোজেনের, কার্বনের দেয়া নেই। তাহলে আগের মতোই তুমি কার্বনের পার্সেন্টেজ 100 থেকে হাইড্রোজেনের পার্সেন্টেজটা বাদ দিলেই তুমি কার্বনের পার্সেন্টেজ পেয়ে যাবা। আরেকটা বিষয় হচ্ছে আণবিক সংকেত বের করতে আমাদের আণবিক ভর দরকার হয়। তাহলে আমরা আণবিক ভর বের করব কিভাবে, যেটা এখানে অঙ্কে দেয়া নেই। আচ্ছা, তো অঙ্কে আণবিক ভর দেয়া না থাকলেও কিন্তু একটা হিন্স দেয়া আছে। আমি যদি তোমাকে আণবিক ভর বের করার প্রসেসটা এখান থেকে দেখা দিতে পারি, তাহলে আমি আশা করছি তোমরা অঙ্কটি করতে পারবে। দেখো, এখানে লেখা আছে উক্ত যৌগের 5টি অণুর ভর, তাহলে খেয়াল করো, 5টি অণুর ভর যদি হয় 481.73 × 10⁻²4 গ্রাম, এটা হয় কতটি অণুর ভর? 5টি অণুর ভর। তাহলে অতএব 6.023 × 10⁻23টি অণুর ভর কত হবে? মানে আমরা জানি যে 1 মোল পদার্থের ভরটাই হচ্ছে মূলত আণবিক ভরের সমান হয় এবং 1 মোলে এতটি অণু থাকে। তাহলে আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ অণুর ভর বের করতে পারি, তবেই আমরা তাকে আণবিক ভর ধরে নিতে পারি। ওকে, তাহলে আমরা কি করতে পারি, 481.73 × 10⁻24 গুণ অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে 5। আমরা এখন যদি ক্যালকুলেটরে এটার হিসাব করি, তাহলে যেটা হবে 481.73 E-24, ওকে, গুণ 6.023 × 10⁻23 ভাগ কত হবে? 5। তাহলে উত্তর আসছে 58, অর্থাৎ এই পদার্থের আণবিক ভর 58। এই 58 পেয়েছি, আর এইখানে হাইড্রোজেনের পার্সেন্টেজ দেয়া আছে, আমরা 100 থেকে বাদ দিয়ে কার্বনের পার্সেন্টেজ বের করে নিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কের মতো হয়ে গেল এবং আমি আশা করছি তোমরা এই অঙ্কটি করতে পারবে। তো তারপরও আমরা এই অঙ্কটি তোমাদেরকে করে দিতে চাই, কারণ অনেকে পারতে পারো, অনেকে নাও পারতে পারো। দেখো, এখানে দেয়া আছে হাইড্রোজেন ইকুয়াল 17.24%, ওকে, 17.24%। অনুরূপভাবে তাহলে কার্বন কত হবে? 100 - 17.24, তাহলে 100 - 17.24 কত হয়? দেখো, এই যে 100 - 17.24, ওকে, তাহলে এটা হবে 82.76%, ওকে। তো আমাদের কাজ কি? প্রথমে প্রত্যেকের
শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। তাহলে একে 1 দিয়ে ভাগ করলে এটাই আসবে 17.24। আর এই কার্বনকে যদি আমরা 82.76 কে 12 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে এটা ভাগ 82.76 ভাগ 12, তার মানে এটা হচ্ছে 6.89। নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখো এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6.89 আর বৃহত্তম সংখ্যা এটা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আমি সবাইকে ভাগ করব। তাহলে কার্বন হচ্ছে 6.89 ভাগ 6.89, মানে এটা হচ্ছে 1। আর হাইড্রোজেন হচ্ছে 17.24 ভাগ 6.89। তাহলে আমি 17.24 কে এই যে 17.24 কে 6.89 দিয়ে ভাগ করব। ভাগ করলে এটা আসছে 2.5। আমরা মূলত এই 2.5 এই ফ্র্যাকশন মানটা চলে আসতে পারে অঙ্কে, আর এই জন্যই তোমাদেরকে অঙ্কটা করে দিচ্ছি। অন্য অঙ্কের মতো আমরা উদাহরণ দিয়ে রেখে দেই নাই। এই যে কার্বন অনুপাত হাইড্রোজেন, তাহলে অনুপাত আসছে 1:2.5। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমি কি তাহলে 2.5 কে 2 ধরবো নাকি 3 ধরবো? দেখো 2.5 কে তুমি 2 বা 3 কোনোটাই ধরা উচিত হবে না, কারণ তুমি বুঝতেই পারছো যে এত বেশি পার্থক্য ওই গুণ ভাগ করতে গিয়ে হিসাবের গড়মিলের জন্য হয় নাই। অ্যাকচুয়ালি এটা 2.5ই হচ্ছে, তো আমরা জানি যে কোনো অনুপাতকে পূর্ণ সংখ্যায় রূপ দেওয়ার জন্য আমরা দুইটা অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। এটা ম্যাথের নিয়ম, অনেকেই জানো অনেকে জানো না। অর্থাৎ যদি আমি সমান সংখ্যা দিয়ে দুইটাকে গুণ করি কোনো অসুবিধা নেই। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে স্থূল সংকেত বের করার জন্য যে অনুপাতটা আমরা নিব সেটা যাতে সবচেয়ে ছোট হয় এবং পূর্ণ সংখ্যা হয়। তাহলে বলতো এই দুইটা অনুপাতকে কি দ্বারা গুণ করলে তা পূর্ণ সংখ্যা হবে? একটু আমরা চিন্তা করে দেখব কি দ্বারা গুণ করলে। আমরা দেখতে পাই এই দুইটা অনুপাতকেই যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে সেটা ক্ষুদ্রতমও থাকে এবং পূর্ণ সংখ্যাও হয়। তাহলে এটা হবে 2:5। তার মানে এই যৌগটির স্থূল সংকেত হচ্ছে C2H5। এটা হচ্ছে তার স্থূল সংকেত। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম কি স্থূল সংকেত এই দেখো C2H5। তাহলে এবার আমরা কি করব? আণবিক সংকেত বের করব। তাহলে আণবিক সংকেত বের করার জন্য আমরা কি করব? লিখব ধরি আণবিক সংকেত ইকুয়াল এই যে C2H5 দেন এইখানে N দিব। এবার আমরা N এর মান বের করব। N এর মান বের করার টেকনিক কি? আণবিক ভর থাকবে উপরে আর নিচে থাকবে স্থূল সংকেতের আণবিক ভর। তো এখানে দেখো তো স্থূল সংকেতের আণবিক ভর কত? C2H5 এর আণবিক ভর কত? আমরা যদি চিন্তা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে কার্বন 12 গুণ 2 যোগ 1 গুণ 5, তাহলে 12 গুণ 2 কত? 24 যোগ 5 কত হবে? 29 হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা একে যদি 29 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসবে 2। ভাগফল আসবে কত? 2। অতএব যৌগটির আণবিক সংকেত ইকুয়াল C2H5N, আবার এইখানে C2H5 ব্র্যাকেটে 2 ইকুয়াল C4H10। নিশ্চয়ই বুঝতে পারছো এইটা হচ্ছে এই যৌগের আণবিক সংকেত। তাহলে আমরা 100 নাম্বার অঙ্কটি তোমাদেরকে করে দেখালাম। এখানে আমি একটা বিষয় আবার একটু রিপিট করছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপর আবার একটু রিপিট করছি, খেয়াল করো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে তুমি যেই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করার পর যে সংখ্যাটি পেয়েছো সেখানে এক জায়গায় 1 পেয়েছো আর এক জায়গায় 2.5 পেয়েছো। যদি কখনো 0.5 দেখো, কোন একটা অনুপাতকে 0.5 দেখো, তাহলে দুইটা অনুপাতকেই 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা পেয়ে যাবা। যদি কখনো এরকম 0.5 দেখো, দুইটাকেই গুণ করে দিবা। আমি আশা করি আমার কথা বুঝতে পেরেছো। আমরা এবার 102 নাম্বার অঙ্কে ছোট্ট একটা টিপস দেখব। 102 নাম্বার অঙ্কে দেখো বলছে যে কার্বন ও হাইড্রোজেন ঘটিত যৌগ, যেখানে কার্বন আছে এত%, হাইড্রোজেন আছে এত%, বলেই দিছে দুইটাই, কোনো অসুবিধা নেই। এখানে বলছে বাষ্প ঘনত্ব 15, চাই কি আণবিক সংকেত বের করতে চাই। তো আণবিক সংকেত বের করতে হইলে আমাদের যেটা দরকার আণবিক ভর দরকার, যেটা দেয়া নেই, কিন্তু দেয়া আছে বাষ্প ঘনত্ব। তো আমরা এখন শুধু অতটুকুই করে দিব, আণবিক ভর ইকুয়াল বাষ্প ঘনত্ব গুণ 2। তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে 15 গুণ 2 অর্থাৎ 30। এইখানে যেটা দেখতে পাচ্ছ
সেটা হচ্ছে আণবিক ভর, এবং এই আণবিক ভরের মান হচ্ছে 30। আণবিক ভরের মান হচ্ছে 30। এই অঙ্কটা হুবহু আগের যে কোনো অঙ্কের মতো, তাই আমি আর এই অঙ্কটি করে দিচ্ছি না, নিশ্চয়ই তোমরা এটা করে নিতে পারবা ইনশাল্লাহ। এটা 102 নম্বর অঙ্ক। এরপর আমরা চলে যাই 105 নম্বর অঙ্ক। আমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটি পড়ব। বলছে 180 ভর বিশিষ্ট এ যৌগ। দেখো খেয়াল করো, 180 ভর বিশিষ্ট এ যৌগ মানে এখানে অ্যাকচুয়ালি এই 180টাকে আণবিক ভর বোঝাচ্ছে, আণবিক ভর বোঝাচ্ছে। এ যৌগের 7.2 গ্রাম নেওয়া হলো, অর্থাৎ 180 আণবিক ভর বিশিষ্ট একটা যৌগ যার মাত্র 7.2 গ্রাম নিয়ে বিশ্লেষণ করা হলো। দেখা গেল যে ওখানে 2.88 গ্রাম কার্বন আছে, অর্থাৎ এই 7.2 গ্রাম যেটা যৌগের মোট ভর, তার মধ্যে মাত্র 2.88 গ্রাম কার্বন আছে এবং 0.46 গ্রাম হাইড্রোজেন আছে, এবং কতটুকু অক্সিজেন আছে এটা বলে নাই, কিন্তু বলছে বাকিটা অক্সিজেন আছে। তো ভালো কথা, কি চাই তারা? বলছে এই যৌগের আণবিক সংকেত বের করো। এখন আণবিক সংকেত বের করতে হলে আমার দুইটা জিনিস লাগবে, ওই যৌগে যে মৌলগুলো থাকে তার শতকরা পরিমাণ লাগবে আর আণবিক ভর লাগবে। খেয়াল করে দেখি এই যৌগে কিন্তু আণবিক ভরের মান দেয়া আছে, আণবিক ভরের মান দেয়া আছে, কিন্তু এই যৌগে যে মৌলগুলো আছে তার শতকরা পরিমাণ দেয়া নেই। আমাদেরকে শতকরা পরিমাণ বানায় নিতে হবে, শতকরা পরিমাণ বানায় নিতে হবে। কিভাবে বানাবো আমরা? খেয়াল করো, প্রথমে তো বলছে যে তাহলে আমরা কার্বনের শতকরা পরিমাণ, কার্বন এর শতকরা পরিমাণ, হ্যাঁ কার্বনের শতকরা পরিমাণ। তাহলে কার্বনের শতকরা পরিমাণ কিভাবে হবে? খেয়াল করো, কার্বন যেটা আছে 2.88 সেটা দিবা লবে, আর হরে দিবা ওই পদার্থের মোট যত গ্রাম ভর নিছিলা, অর্থাৎ 7.2 গুণ তাকে গুণ করবা কত দিয়ে? 100 দিয়ে। তাহলে 2.88 ভাগ 7.2, ঠিক আছে, গুণ 100 হবে, রাইট? তাহলে এখন কি হবে একটু চিন্তা করি আমরা। এখানে পার্সেন্টেজটা কত হবে হিসাব করে দেখি। 2.88 ভাগ 7.2 গুণ 100, অর্থাৎ এটা হচ্ছে 40%, অর্থাৎ এই যৌগের মধ্যে 40% কার্বন আছে। একইভাবে হাইড্রোজেন এর শতকরা পরিমাণ ইকুয়াল হাইড্রোজেনের ভর 0.46 ভাগ হচ্ছে পুরা যৌগের মোট ভর 7.2 গুণ 100%। তাহলে কত হবে? এই যে 0.46 ভাগ 7.2 গুণ 100, তাহলে এটা হচ্ছে 6.38% হইল। এরপর অক্সিজেন দেয়া নাই, তাহলে অক্সিজেন এর শতকরা পরিমাণ ইকুয়াল 100 মাইনাস কি হবে দেখো তো, 40 যোগ 6.38, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে 100 থেকে যদি আমরা এই দুইটা বাদ দেই তাহলে এটা আসে 53.61%, 53.61%। তাহলে এখন অলরেডি আমরা দেখো এই অঙ্কে পার্সেন্টেজ দেয়া ছিল না, দেয়া ছিল ভর আর দেয়া ছিল আণবিক ভর। আমরা ভরকে পার্সেন্টেজ বানায় ফেললাম, আণবিক ভর দেয়া আছে। হুবহু এই অঙ্কটাই আমরা এর আগে করেছি, প্রথম যে উদাহরণটি দিলাম সেটি। তোমরা নিশ্চয়ই এই অঙ্কটি সবাই করতে পারবে আগের অঙ্কগুলো দেখলে। ওকে, এবার আমরা ঠিক একই ধরনের আরেকটি অঙ্ক 106 নম্বর অঙ্ক, সেটি দেখে নিব। বলছে নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগে এত গ্রাম নাইট্রোজেন ও এত গ্রাম অক্সিজেন বিদ্যমান। যৌগের সরল সংকেত বের করো। এই দেখো সরল সংকেত বের করো। সরল সংকেত মানে হচ্ছে স্থূল সংকেত, স্থূল সংকেত। হ্যাঁ, সরল সংকেত বের করো, এটা বের করতে হবে। তো এখন এখানে একইভাবে ভর দেয়া আছে, তো ভর দেয়া আছে যৌগের ভর। যৌগের ভর আমরা কিভাবে বের করব? এই যে যৌগের ভর ইকুয়াল, হ্যাঁ নাইট্রোজেন হচ্ছে 3.5 যোগ হাইড্রোজেন 6, তাহলে 9.5 গ্রাম হবে। এখন আমরা নাইট্রোজেনের পার্সেন্টেজ কেমনে বের করব? নাইট্রোজেনের ভর রাখবো লবে, হাইড্রোজেনের ভর রাখবো না, পুরা যৌগের ভর রাখবো নিচে, গুণ 100 দিয়ে গুণ করব আমরা, অর্থাৎ 3.5 ভাগ 9.5 গুণ 100, তাহলে 36.84%। ওকে, একইভাবে অক্সিজেন নিয়ে আমরা কাজ করব। অক্সিজেনের ভর কত? 6 দেয়া আছে, মোট ভর কত? 9.5, গুণ করব কত দিয়া? 100 দিয়া। তাহলে কি হবে বলো তো? 6 ভাগ 9.5 গুণ 100, এই দেখো 63.15%, অর্থাৎ আমরা এটাকে পার্সেন্টেজ পেয়ে গেলাম।
বলছে সরল সংকেত মানে কিন্তু স্থূল সংকেত। তো এই অঙ্কটা আমি করে দিতে চাই আবারও, কারণ আছে, কারণ কি একটু পরে বলছি। দেখো এখন আমরা কি করব, নাইট্রোজেন, এই দেখো নাইট্রোজেনের যে ভরটা এখানে দেয়া আছে, নাইট্রোজেনের যে শতকরা পরিমাণটা এখানে পেলা তুমি 36.8 ভাগ হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে এইটা ভাগ 14, তাহলে কত হবে 2.63। হ্যাঁ, এরপর অক্সিজেনটা আমরা পেয়েছি 63.1, হ্যাঁ 15, আর যেটাকে আমরা ভাগ করব 16 দিয়ে, তাহলে এত ভাগ 16, তখন আমরা পাবো এইটা 63.15 ভাগ 16, তখন আমরা পাবো 3.95 বা 94, হ্যাঁ ধরো 3.95। এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা, এই দুইটার মধ্যে ছোট হচ্ছে এইটা, তাহলে 2.63 ভাগ 2.63 ইকুয়াল 1, আর অক্সিজেন হচ্ছে 3.95 ডিভাইডেড বাই 2.63, দেখো এই ভাগ ফলটা কত হয়, এত ভাগ 2.63, এটা আসে 1.5। এখন ওই যে আগের প্রবলেম চিন্তা করো, আগের প্রবলেম কিভাবে এই প্রবলেম সলভ করবা। এই যে নাইট্রোজেন অনুপাত অক্সিজেন, এটা 1:1.5, তার মানে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2:3, তার মানে স্থূল সংকেত হচ্ছে N2O3। এখানে কিন্তু আসলে আণবিক সংকেত চাই নাই, চাইছে শুধুমাত্র স্থূল সংকেত, তাই এটাই উত্তর হয়ে যাবে ফাইনাল। এখানে বলছে, দেখো বলছে সরল সংকেত বের করো, সরল সংকেত, তাহলে সরল সংকেত বের করো মানে কি, সরল সংকেত বের করো মানে কি, এটা মূলত স্থূল সংকেত চাইছে এবং এটাই হচ্ছে তার উত্তর, এটাই তার উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 107 নাম্বার অঙ্ক পড়ব। এইটা অবশ্যই এমনিই পারবা, আমি একটু ব্রিফ করে দেই। এই যৌগের কে বিশ্লেষণ করে এত % নাইট্রোজেন এত % অক্সিজেন পাওয়া গেল, আণবিক ভর 76, এই যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। আগের যে কোনো অঙ্কের মতোই তুমি এটা পারবা ইনশাল্লাহ। এই যৌগটাও ওই যৌগে অক্সিজেন এত %, কার্বন এত %, হাইড্রোজেন এত %, যৌগটির আণবিক ভরে এত হলে আণবিক সংকেত নির্ণয় করো। হ্যাঁ, এইখানেও সবকিছু দেয়া আছে, আমি আশা করছি এই যৌগটা তোমরা বা এটা তোমরা সলভ করতে পারবা। এইখানে একটা কথা যেটা আগের অঙ্কগুলোর মতোই আমি তোমাদেরকে একটু বলতে পারি। বলছে অ্যালকোহল শ্রেণীর যৌগ, এটা 10ম শ্রেণীতে যারা পড়বা তারা বুঝবা, যারা 9ম শ্রেণীতে পড়বা তারা এটা বুঝবা না। অ্যালকোহলে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, অ্যালকোহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। বলছে একটি যৌগের 12 গ্রামকে বিশ্লেষণ করে এত গ্রাম কার্বন, এত গ্রাম হাইড্রোজেন পাওয়া গেল। তো 12 গ্রামকে বিশ্লেষণ করে এত গ্রাম কার্বন, এত গ্রাম হাইড্রোজেন পাওয়া গেল এবং আণবিক ভর দেয়া আছে 60, আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আণবিক ভর দেয়া আছে কিন্তু পার্সেন্টেজ না দিয়ে ভর দেয়া আছে, তো আমরা সেই জায়গায় কাজ করতে পারি। দেখো এই কার্বন হচ্ছে 7.2 গ্রাম, আর ভাগ করছি 12 দিয়া, আর গুণ করছি কত দিয়ে, 100, অর্থাৎ যেটা অঙ্কে দেয়া আছে তাকে আমরা মোট দিয়ে ভাগ করছি, তাহলে 7.2 ভাগ 12 গুণ 100, তাহলে এটা হচ্ছে 60%। এরপর হাইড্রোজেন নিয়ে আমরা চিন্তা করব। হাইড্রোজেন হচ্ছে 1.6 ভাগ 12 গুণ 100, হাইড্রোজেন হচ্ছে 33.33%। তাহলে এখন অক্সিজেন কত হবে, হ্যাঁ অক্সিজেন কত হবে চিন্তা করো, অক্সিজেন কত হবে, তাহলে অক্সিজেন হবে 100 মাইনাস এই যে 60 যোগ 13.33, তাহলে এখন এইটা যোগ, তাহলে এটা হচ্ছে 26.67%। অর্থাৎ এখানে আমি কার্বন পেয়ে গেছি, আমি হাইড্রোজেন পেয়ে গেছি, আমি অক্সিজেনও পেয়ে গেছি, প্রত্যেকটারই কিন্তু শতকরা পরিমাণ পেয়ে গেছি। আমি আশা করছি তোমরা অঙ্কটি করতে পারবে এবং 9ম শ্রেণীর শিক্ষার্থীরা আপাতত মুখস্থ রাখতে হবে বা জেনে রাখতে হবে অ্যালকোহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। আর 10ম শ্রেণীতে যখন অর্গানিক পড়বা তখন এটা অটোমেটিক বুঝে যাবে যে কেন এখানে কার্বন, হাইড্রোজেন ও কি থাকে, অক্সিজেন থাকে। আমরা স্থূল সংকেত, আণবিক সংকেতের লাস্ট অঙ্কটি করব, যেটা 2015 সালে বরিশাল বোর্ডে আসছিল। তো আমরা সবাই অঙ্কটি মনোযোগ দিয়ে আগে পড়বো। তো প্রথমে বলছে একটি যৌগ যেখানে কপার আছে 25.45%, সালফার আছে 12.83%, আর অক্সিজেন আছে 57.72%, হাইড্রোজেন 4%, অর্থাৎ 4টা মৌল আছে। বলছে যৌগটিতে বিদ্যমান সকল হাইড্রোজেন প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কেলাস পানি রূপে রয়েছে। যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত একই, তাপ দিলে বর্ণ পরিবর্তিত হয়ে অনাদ্র যৌগ গঠন করে। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা, অনেক কিছু বলছে। তো একটা কথা আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি
যে স্থূল সংকেত আণবিক সংকেত একই, মানে স্থূল সংকেত বের করলেই আণবিক সংকেত অটোমেটিক হয়ে যাচ্ছে, আমাদের আর আণবিক সংকেত বের করা লাগছে না। আর ফাইনালি তারা চাচ্ছে আণবিক সংকেত, মানে বলতেছে যে স্থূল সংকেত আণবিক সংকেত একই। তাহলে যে যৌগে বলে দেয় স্থূল সংকেত আণবিক সংকেত একই, ওই যৌগে স্থূল সংকেত বের করলে অটোমেটিক আণবিক সংকেত হয়ে যায়। তাহলে আমরা এখন দেখব যে আসলে এখানে কি কি দেয়া আছে। তো প্রথমত কপার নিয়ে কথা বলি আমরা। কপার হচ্ছে 25.45 ভাগ 63.5। তাহলে কপার যেহেতু 25.45 63.5, তাহলে আমরা কি করব, ভাগ করে দেখব 25.45 ভাগ 63.5, তাহলে এটা উত্তর আসবে 0.4। ওকে, এবার আমরা দেখব সালফার 12.83 ভাগ সালফার 32। তাহলে দেখো এই যে 12.83 ভাগ 32, তাহলে এটাও হচ্ছে 0.4। এরপর দেখব অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন হচ্ছে 57.72, এই যে 57.72 ভাগ 16, এইটা এই যে 57.72 ভাগ 16, এটা হচ্ছে 3.6। এরপর হাইড্রোজেন, এটা হচ্ছে 4 ভাগ 1, দ্যাট মিন্স 4। অর্থাৎ আমরা এখন যেটা করলাম, প্রত্যেক পরমাণুর শতকরা পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম। খুবই ভালো কথা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে ভাগফলটা, তাকে দিয়ে সবাইকে ভাগ করব। তো এই ভাগফলগুলোর মধ্যে সবথেকে ছোট ভাগফল 0.4, তাহলে কপার ইকুয়াল 0.4 ভাগ 0.4, তার মানে এটা হচ্ছে 1। সালফার ইকুয়াল 0.4 ভাগ 0.4 ইকুয়াল 1। এরপর অক্সিজেন ইকুয়াল 3.6 ভাগ 0.4 ইকুয়াল 9, আর হাইড্রোজেন ইকুয়াল 4 ভাগ 0.4 ইকুয়াল 10। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে CuSO এই যে এমন নাকি। তাহলে এখন চিন্তা করো, এই যে 1:1:9:10, অর্থাৎ CuSO9H10 H10, এই হচ্ছে যৌগের সংকেত। এটা হচ্ছে স্থূল সংকেত। আর যেহেতু বলেছে প্রশ্নে যে স্থূল সংকেত আণবিক সংকেত একই, সো এটা নিয়ে আর কোনো চিন্তা নাই। যেহেতু বলছে স্থূল সংকেত আণবিক সংকেত একই, তাহলে এটা নিয়ে চিন্তা নাই। কিন্তু এইখানে আরো কিছু কথা বলছে, যে কথাগুলো আমাদের একটু বুঝতে হবে। বলছে, খুব মনোযোগ দেই আমরা, বলতেছে যে যৌগটিতে বিদ্যমান সকল হাইড্রোজেন, মানে যৌগটিতে যত হাইড্রোজেন আছে, সকল হাইড্রোজেন প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গ্লাস পানি গঠন করে, প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেনের সাথে। আচ্ছা, এবং বলছে তাপ দিলে বর্ণ পরিবর্তন হয়। তাপ দিলে বর্ণ পরিবর্তন হয়, এটা নিয়ে আমরা কিছুটা আইডিয়া পাচ্ছি কাকে মিন করা হচ্ছে, তারপর আমরা বুঝি। বলছে যৌগটিতে বিদ্যমান সকল হাইড্রোজেন প্রয়োজনীয় অক্সিজেনের সাথে পানি তৈরি করে, এবং পানিটা হয় কেলাস পানি, মানে ডট দিয়ে লিখতে হয়। তাহলে চিন্তা করি, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 10টা হাইড্রোজেন আছে। 10টা হাইড্রোজেন পানি তৈরি করতে পারে কয়টা? 5টা। কেন 5টা পানি তৈরি করতে পারে? কারণ একটা পানিতে 2টা হাইড্রোজেন থাকে। পাশাপাশি 5 অণু পানিতে অক্সিজেন থাকে কয়টা? অক্সিজেনও কিন্তু থাকে 5টা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9টা অক্সিজেন আছে। 10টা হাইড্রোজেনের জন্য পানি দরকার কয়টা? না, 10টা হাইড্রোজেন পানি তৈরি করবে 5টা, আর 5টা পানি তৈরি করার জন্য অক্সিজেন দরকার কয়টা? 5টা। 9টা থেকে 5টা যদি আমি ব্যবহার করি, থাকবে কয়টা? 4টা। তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে CuSO4.5H2। এটা হচ্ছে আমাদের প্রধান যৌগ, এবং আমরা জানি এই পদার্থটিকে তাপ প্রদান করলে বর্ণ পরিবর্তন হয়। নীল রঙের তুতেকে তাপ প্রদান করা হলে বর্ণ পরিবর্তন হয়ে এটা সাদা বর্ণ ধারণ করে। তার মানে আমরা বুঝে গিয়েছি যে আসলে এই যৌগটিকে ইন্ডিকেট করা হচ্ছে। এরই মাধ্যমে আমরা স্থূল সংকেত আণবিক সংকেতের কনসেপ্ট সহ বেশ কিছু উদাহরণ ব্যবহার করে ক্লাসটি নেওয়ার চেষ্টা করেছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।